দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান। শুরুতেই সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা এই ঈদের দিনেও আমাদের নিয়মিত আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমেরিকার অভ্যন্তরীণ একটি ইস্যু, কিন্তু এটি প্রভাবিত করছে পুরো বিশ্বকে, অর্থাৎ পুরো বিশ্ব ব্যবস্থার কূটনৈতিক ব্যবস্থাপনা, আন্তর্জাতিক পলিসি সবকিছু নির্ধারণেই যেটি প্রভাব ফেলছে সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইন্টারন্যাশনাল পলিসি। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিভাবে কাজ করছে, পুরো বিশ্বকে এটি কিভাবে প্রভাবিত করছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই কারণ শুধুমাত্র 2025 সালেই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে চাকরি হারিয়েছেন 3,000 মানুষ, যারা মোট কর্মীর প্রায় 15%। এবং অন্য যে ডেটাগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেটি হলো যে এখন প্রায় 195টি দেশটির মধ্যে 109টিতেই মার্কিন রাষ্ট্রদূতের পদটি শূন্য, অর্থাৎ যিনি একেবারে ভারপ্রাপ্ত নন, পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আছেন এমন 109টি দেশে মার্কিন রাষ্ট্রদূতের পদ শূন্য। এমনকি ইরান, যে ইরানের সাথে যুদ্ধ চলছে, সেই ইরানের আশপাশের আমরা 60টি দেশের মধ্যে 5টিতেই কোনো মার্কিন রাষ্ট্রদূত দেখা যাচ্ছে না। আরও একটি ডেটা বলছে যে আগে যেখানে দেখা যেত 57 থেকে 74% রাষ্ট্রদূতরা থাকতেন পেশাদার কূটনীতিক, এখন এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে সেটি মাত্র 9%। অর্থাৎ পুরো বিশ্ব ব্যাপী আমেরিকার প্রভাব, আমেরিকার যে ইন্টারন্যাশনাল পলিসি সেটি বাস্তবায়নের কাজ যারা করার কথা, সেখানে আমেরিকা কী ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরু করতে চাই প্রফেসর ডক্টর কবির হাসান আপনাকে দিয়ে। আমরা ছোট্ট করে কিছু ডেটা দিচ্ছিলাম যে আমেরিকার পররাষ্ট্র নীতিতে কি ধরনের পরিবর্তনগুলো চোখে পড়ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। ডক্টর কবির হাসান, একটু আপনার কাছে শুনি যে এটি স্বাভাবিক নাকি এটির ডোনাল্ড ট্রাম্প বলে এটি হতেই পারে, অন্যান্য ক্ষেত্রে হচ্ছে, পররাষ্ট্র নীতিতে কেন হবে না? আপনার বিশ্লেষণটা কি? না, দেখুন, আমেরিকাতে যা হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে ইউনিপোলার ওয়ার সৃষ্টি হয়েছিল, এখন এটার বিরুদ্ধে অনেকেই জোরদার হচ্ছে। আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়ন চায়না কাছাকাছি, যদিও ওরা একটা সময় আদর্শিকভাবে ডিফারেন্ট ছিল, যদিও একই গোত্রের বামপন্থী। এখন বিশ্ব রাজনীতি একমুখী নয়, একটা বহুমুখী হচ্ছে। সো আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা অনেকটা এককেন্দ্রিক ছিল, কিন্তু এখন সেখানে এসে জড়ো হয়েছে চীন, রাশিয়া, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এবং সবাই নিজ নিজ অবস্থানকে থেকে ব্যাপারটাকে দেখছে। তাই বিশ্ব রাজনীতি এখন অনেক বেশি জটিল। যুক্তরাষ্ট্র স্টিল ভেরি পাওয়ারফুল, কিন্তু তার কূটনীতি আগের মতো স্থির নয়। যে ডেটাগুলো আপনি দিলেন সেটাই বলছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি এবং ডলারের সক্ষমতা এখনো বিশাল, কিন্তু ট্রাম্প প্রশাসন অধীনে কূটনীতি অনেক বেশি ব্যক্তি নির্ভর হয়ে পড়েছে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নির্ভর বেসিস হয়ে পড়েছে। এতে মিত্র দেশ ও প্রতিদ্বন্দ্বী দেশ উভয় অনিশ্চয়তা পড়েছে, কারণ ওরা ঠিক বুঝতে পারে না কূটনৈতিক মেসেজটা কি। কূটনীতি শুধু প্রেসিডেন্ট বা ব্যক্তিগত দূতের মাধ্যমে চালানো যায় না, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প করছেন। একটি দেশের পররাষ্ট্রনীতি চালাতে অভিজ্ঞ রাষ্ট্রদূত, পেশাদার কূটনীতিক, গবেষণা, ভাষা জ্ঞান সে দেশে আছেন। আঞ্চলিক অভিজ্ঞতার ধারাবাহিকতা দরকার। প্রতিষ্ঠান যদি দুর্বল হয়ে পড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে, আর ভুল বোঝাবুঝি কখনো কখনো সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। চীন, রাশিয়া বলছে, যারা পরপর জানেন ডোনাল্ড ট্রাম্প যাওয়ার পরে পুতিন ওখানে গিয়েছেন, বিশ্বে একক আধিপত্য শেষ হওয়া উচিত। আন্তর্জাতিক ব্যবস্থা আরো বহুমুখী হওয়া দরকার। শুধু একটি দেশ বা একটি জোট বিশ্ব চালাবে, এটা গ্রহণযোগ্য নয়। এটা যদি অনেক দেশের কাছে আকর্ষণীয়, কারণ অনেক দেশ পশ্চিম আধিপত্য, নিষেধাজ্ঞা ও দ্বিমুখী নীতিতে ক্লান্ত। কিন্তু বহুমুখী বিশ্ব মানেই ন্যায়ভিত্তিক বিশ্ব নয়। একটি দেশের আধিপত্য কমে গেলে সেটা ভালো হতে পারে, কিন্তু যদি তার জায়গায় কয়েকটি বড় শক্তি নিজেদের প্রভাব ক্ষেত্র তৈরি করে, তাহলে ছোট দেশগুলোর উপর নতুন চাপ আসতে পারে।
তাই প্রশ্ন হলো বহুমুখী বিশ্ব হবে কোন নীতির ভিত্তিতে। জেফ্রি সার্কস প্রায় একটা কথা বলেন যে আমরা এমন একটি বিশ্ব চাই যেটা হবে রোল বেসড, নট মানে পাওয়ার স্ট্রাকচার বেসড। এবং যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বী হলেও তারা একে অপরের এখনো নির্ভরশীল। দুই দেশ একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু তাদের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও বাজারের সম্পর্ক এখনো গভীর। তারা পুরোপুরি আলাদা হতে পারবে না, আবার তারা পুরোপুরি আগের মতো ঘনিষ্ঠ হতে পারবে না। এখন বিশ্বায়নের নিয়ম বদলে যাচ্ছে। আগে বিশ্বায়নের মূল কথা ছিল কম খরচ উৎপাদন, মুক্ত বাণিজ্য, খোলা বাজার। কিন্তু এখন মূল কথা হচ্ছে নিরাপত্তা, প্রযুক্তি নিয়ন্ত্রণ, সাপ্লাই চেইন রক্ষা, খাদ্য জ্বালানি নিরাপত্তা। অর্থনীতি এখন আর শুধু অর্থনীতি নয়, এটি একটি জাতীয় ন্যাশনাল ইন্টারেস্টের অংশ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক এখনো ম্যানেজড রাইভালরি। দুই দেশ সংঘাত চায় না, কিন্তু কেউ কাউকে পুরোপুরি বিশ্বাসও করে না। তাই তারা কিছু ক্ষেত্রে বাণিজ্য করবে, কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, আর কিছু ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দেবে। এটাই নতুন বাস্তবতা। এই পরিস্থিতি নতুন, ইটস নট এ নিউ কোল্ড ওয়ার লাইক বিফোর। আগের মতো নয়। আগের ঠান্ডা যুদ্ধ ছিল যুক্তরাষ্ট্র সুবিধের মধ্যে দুটি ডিফারেন্ট অর্থনৈতিক সম্পর্কের বেসিসে। কিন্তু এখন যুক্তরাষ্ট্র চীন একই বৈশ্বিক অর্থনীতির ভেতর থেকে প্রতিযোগিতা করছে। আপনারা জানেন চীন যদিও কমিউনিস্ট কান্ট্রি, বা তাদের ভিতরে মার্কেট ইকোনমি কাজ করছে। তাই সম্পর্কটি একদিকে প্রতিদ্বন্দ্বিতা, আবার অন্যদিকে পারস্পরিক নির্ভরতা। এবং ফাইনালি আমি যেটা বলবো, বিশ্ব এখনো অনিশ্চিত, কিন্তু সুযোগ আছে। আজকের বিশ্ব শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র শক্তিশালী কিন্তু কম প্রেডিক্টেবল। চীন ও রাশিয়া নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলছে, আর যুক্তরাষ্ট্র চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েও একে অপরকে দরকার মনে করছে। যে ভবিষ্যতে বিশ্ব হবে সরল নয়, সেখানে প্রতিযোগিতা থাকবে, সমঝোতা, চাপ, বাণিজ্য এবং কূটনীতির মিশ্র বাস্তবতা। এবং সেটা নিয়েই আমাদের থাকতে হবে, দেখতে হবে কিভাবে আগামী দিনগুলো এগুচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে শুনি। সেটা হলো, বলা হচ্ছে আমেরিকা একটা সময় সফট পাওয়ার অর্থাৎ সংস্কৃতি, আদর্শ, উদারতা এইসব দিয়ে পুরো বিশ্বকে শাসন করার চেষ্টা করতো কিংবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। এখন বলা হচ্ছে সেই সফট পাওয়ারের যুগটা শেষ হয়ে গিয়ে আমেরিকা এখন হার্ড পাওয়ার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক শক্তি, সেটি দিয়ে বিশ্বের মধ্যে নিজেদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করছে কিংবা নিজেদের দাপটটা দেখানোর চেষ্টা করছে। সফট পাওয়ারের যুগ কি শেষ হয়ে গেল, নাকি এটি শুধুমাত্র ট্রাম্প প্রশাসনের এরার জন্যই আপনি মনে করছেন সীমাবদ্ধ থাকছে? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে টিভিএন এর দর্শক শ্রোতাদেরকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। ডেফিনেটলি যে কথাটা বললেন যে সফট পাওয়ারের যুগ এখন কোথায় রয়েছে, তার আগে কবির ভাই যে ব্যাপারটা নিয়ে কথা বললো সেটা একটু আমি টাচ করে আসি। জি। যে পৃথিবীতে এক রৈখিক কিংবা এক কেন্দ্রিক যে মনোপলি ছিল, মানে আধিপত্য ছিল দুনিয়াতে, ইউনিপোলার ওয়ার্ল্ড, সেটা টোটালি সবসময় ছিল এটা আমি মনে করি না। কারণ এটা বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নের সাথে যে কোল্ড ওয়ার ছিল, যেটা তিনি উল্লেখ করেছেন, সেখানে একটা পোলারাইজেশন আগেও ছিল, তার বাইরে গিয়েও কিন্তু নন অ্যালাইন মুভমেন্ট ছিল দুনিয়াতে একটা। তো সেই অর্থে তিনটা আলাদা মেরু ছিল। তারপর ইদানিং কালে মানে 90-এর দশকের পরে, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, এটা অনেকটা ইউনিপোলার ওয়ার্ল্ডে রূপ নিয়েছিল, তাই না? তো এখন আবার কিছু সময় যাওয়ার পরে, 20-30 বছর যাওয়ার পরে নতুন করে অর্গানাইজ হচ্ছে বিশ্বের পাওয়ার, বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের যে শক্তিমত্তা, তাতে করে সোভিয়েত ইউনিয়নের জায়গাটা এখন অনেকটাই দখল করে নিয়েছে চায়না। আগে চায়নাও ছিল, কবির ভাই যেটা বললো, চায়নাও ছিল সোভিয়েত ব্লকের, ঠিক না, সোশ্যালিস্ট ব্লকের দেশ ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল ওয়ারসো প্যাক্টের মাধ্যমে সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখন সোভিয়েত ইউনিয়ন হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন তো নেই, রাশিয়া হয়ে গেছে এখন হচ্ছে একটা সহায়ক শক্তি চীনের জন্য। কিন্তু চীন এবং অন্যান্য রাশিয়া, ইন্ডিয়া সহজে ব্রিক্স, যে নতুন যে অর্গানাইজেশনটা ব্রিক্স, সেখানে আপনার ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, চায়না রয়েছে, ইন্ডিয়া রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, সেটা কিন্তু এক অর্থে ওই যে পুরনো ধাঁচের যে ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড আমরা বলতাম আমরা ছোট সময়, ফার্স্ট ওয়ার্ল্ড ধরা হতো ইউএস কে,
সেকেন্ড ওয়ার্ল্ড সোভিয়েত ব্লকে, থার্ড ওয়ার্ল্ড হচ্ছে আমাদের যে তৃতীয় বিশ্বের দেশগুলো। তা আমি দেখছি এখন যে সেকেন্ড এবং থার্ড ওয়ার্ল্ড যৌথভাবে এখন ব্রিক্স নিয়ে একটা নতুন পোল তৈরি করছে, এবং শুধু এটি এবং একমাত্র এটি তো একটি দ্বিতীয় পোল অর্থনৈতিক না জোট। আজকের জগতে। ব্রিক্সের বিষয়টি তো একটি অর্থনৈতিক জোট। আমরা যদি শুধুমাত্র অর্থনৈতিকভাবে অর্থনৈতিক বটেই। মানে জি জি, অর্থনৈতিকভাবে অর্থনৈতিক যদি তো আপনি বটেই, এক কিন্তু নম্বরে একটা চলে যান তাহলে কি মেরুত্ব আমেরিকার যে দাপট কিংবা এক নম্বর অবস্থান, সার্বিক এক নম্বর অবস্থান, সেখান থেকে সরিয়ে আনা যাবে কিনা? জি জি জি। না, এটা আমি জানি যে ব্রিক্স হচ্ছে একটা সামরিক জোট না, এটা একটা এক ধরনের বাণিজ্যিক জোট এবং এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। একইভাবে সিএসও, ওই যে কোঅপারেশন অফ সাংহাই অর্গানাইজেশন, তারাও এক ধরনের একটা বলয় কিন্তু আছে দুনিয়াতে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে নীতি নিয়ম এবং তার যে বিহেভিয়ার, যেটা একটু উল্লেখ করলো, সেই কারণে কিন্তু আমাদের যারা মিত্র ছিল যে নেটো ব্লকের, যে ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও কিন্তু লুজলি এখন ঠিক ইউএস এর সাথে অতটা স্বাচ্ছন্দ্য বোধ আর করছে না। তো সেইখানেও তারা নিজস্ব সক্ষমতা বাড়ানোর চেষ্টা ওরা করে যাচ্ছে। এর মানে হচ্ছে দুনিয়াটা অলরেডি শুধু বাইপোলার না, ডেফিনেটলি মাল্টিপোলার হয়ে গেছে। এখানে ইউরোপিয়ান ইউনিয়ন ইউএস এর সাথে লুজলি রয়েছে এখনো, কিন্তু ওরা কিন্তু নিজের শক্তিমত্তা কিভাবে বাড়িয়ে তাদের সক্ষমতা বাড়ানো যায়, জাতীয় নিরাপত্তা বাড়ানো যায়, সেদিকে তারা নজর দিচ্ছে। তারপর চীনকে কেন্দ্র করে যেটা বললাম, রাশিয়া সহ একটা এরকম ভাবে রয়েছে। আর আপনি যেটা বললেন সফট পাওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অবক্ষয় আমার দৃষ্টিতে ইউএস পলিসি, ফরেন পলিসিতে। কারণ হচ্ছে আপনি হার্ড পাওয়ার দিয়ে, আমাদের বাংলাতে একটা কথা রয়েছে বাংলা ভাষায়, যে ভালোবাসা ভুবন করে জয়, তাই না? আপনি শক্তি দিয়ে ভুবন কখনোই জয় করতে পারবেন না, আপনাকে ভালোবাসা দিয়ে ভুবন জয় করতে হবে। তো সেইখানে ভালোবাসা ভুবন জয়ের ব্যাপারটা হচ্ছে এই যে আপনার যে পিস কোর ছিল ইউএস এর, তারপরে ইউএস এইড ছিল, তারপরে হচ্ছে ইউএস যে কালচারাল সেন্টার গুলো ছিল সারা দুনিয়াতে, তারপরে প্রচুর মানে স্কলারশিপ দেওয়া হতো ইউএস থেকে, এগুলি। তারপর এই যে এই বিষয়গুলির মধ্যে দিয়ে ইউএস এর যে আধিপত্য দুনিয়াতে ছিল, সেটার মাধ্যমেই বরং সঠিকভাবে নেতৃত্বটা আপনি ধরে রাখতে সক্ষম। সেই জায়গাটাতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে প্রচুর অবক্ষয় হয়েছে ওই যে সফট পাওয়ারের জায়গাটাতে, এবং অনেক ফান্ডিং কাট হয়েছে। এবং সেই জন্য এখন যে শুধু যে মিলিটারি শক্তি দিয়ে আপনি দুনিয়াতে নতুন আধিপত্য তৈরি করবেন, সেই যুগটা প্রায় শেষ হয়ে গিয়েছে। সেইখানে সফট পাওয়ারের এখন আমার মতে আর কি এটা একটা ভুল নীতি ছিল, যে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে সফট পাওয়ারের যে ফান্ডিং, সফট পাওয়ারের যে আধিপত্য, সেটার যে অবক্ষয়, সেটা যে কমিয়ে আনা, সেটা খুবই একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হলো। এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি টোটালি, কিন্তু ডেফিনেটলি অনেক কমিয়ে এনেছে। এবং সফট পাওয়ারের ব্যাপার আপনি দেখুন, ওই যে একটু আগে যে আলাপটা হলো, যে আমাদের যে 109টা দেশে সে অর্থে অ্যাম্বাসেডারই নেই, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ওরা সেটা দেখভাল করছে। এখন একটা দেশে যখন একটা ফুল প্লেজেড এমবেসি থাকে, সেখানে তারা কিন্তু শুধু কূটনীতি করে না, তারা কিন্তু সফট পাওয়ারটাও তারা ইয়ে করে, এক্সারসাইজ করে। সেখানকার যারা ওই দেশের যারা হচ্ছে আপনার সাংস্কৃতিক অঙ্গনে কিংবা পলিটিক্যাল অঙ্গনে, ব্যবসায়ী অঙ্গনের লোকজন, তাদেরকে নিয়ে যৌথভাবে ওরা অনেক মত বিনিময় করে, এক ধরনের একটা রিলেশনশিপ তৈরি করে ওই দেশগুলোতে। এখন আপনি যখন ফ্যামিলি পর্যায়ে লোকগুলিকে পাঠাবেন, জেরিড কুশনার হোক, উইটকপ হোক, তারা গিয়ে তো যাই হচ্ছে একটা ব্যবসায়ী মনোভাব থেকে কিভাবে ডিল করা যায়। এখানে যে এক ধরনের সফট পাওয়ারের মাধ্যমে এক ধরনের আধিপত্য বিস্তার করা, সেটা তাদের লক্ষ্য হয় না বলে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে। সুতরাং আমাদের ফরেন পলিসিতে যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গিয়ে প্রচুর অবক্ষয় হয়েছে আমাদের যে প্রভাব বলয়, সেটা বলে আমি আপাতত শেষ করছি। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আমরা একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে শুনি। সেটি হলো আমেরিকা একাই 100, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য একক কোনো দেশ কি উঠে আসছে, নাকি একটা জোট, যেটি বলা হচ্ছে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামানও বলছিলেন, চায়নার নেতৃত্বে হয়তো ব্রিক্স কিংবা ব্রিক্সভুক্ত দেশগুলো, যদি আমরা বলি অন্যান্য যে জোটগুলো আছে, সেগুলো মিলে আমেরিকাকে টেক্কা দিতে পারবে? কোনটি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ জুয়েল ভাই। আপনার মাধ্যমে দর্শকদের ঈদ মোবারক। কবির হাসান স্যার এবং খালেকুজ্জামান ভাইকেও শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি যে প্রশ্নটা করলেন, এটা আমি ডেফিনেটলি এগ্রি করছি। কবির স্যার এবং খালেকুজ্জামান ভাই যেটা বললেন এতক্ষণ ধরে, যে আমরা পৃথিবীতে
আমেরিকার যেই একটা ইউনিপোলার আধিপত্য একটা ছিল দীর্ঘ বেশ কিছুদিন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমরা যেটা দেখেছি, সেই একক আধিপত্যটাকে আমরা আমাদের চোখের সামনে দেখছি যে কিভাবে এটা আমেরিকা নিজেই ধ্বংস করছে। এটা অন্য কোনো পাল্টা জোট আমেরিকার এই আধিপত্যকে প্রশ্নের কিংবা হুমকির মুখোমুখি যতটা না করছে, আমেরিকার পররাষ্ট্রনীতি এবং অন্যান্য নীতির কারণেই এই অধঃপতনটা হচ্ছে। আমি সবসময় বলি এবং আমি আবারও আজকে এটা রিইটারেট করব যে অবশ্যই পৃথিবীর সামরিক বাজেটের দিক থেকে দেখতে গেলে, সামরিক সক্ষমতার দিক থেকে দেখতে গেলে আমেরিকার সামরিক সক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু পৃথিবীতে আমেরিকার যেই প্রভাব, এটা কিন্তু শুধুমাত্র সামরিক সক্ষমতার জন্য না। এটার কারণটা মূলত বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষায় আমেরিকার যেই সুপিরিয়রিটি, এটার কারণে। এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে পলিসিগুলা, ইভেন আপনারা যদি দেখেন যে পলিসি ফ্লিপ-ফ্লপগুলা, এই গত কয়েকদিন আগে ইউএস সিআইএস এর যেই একটা অফিসিয়াল মেমো, যে গ্রিন কার্ডের স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট কারা করবে, কোথা থেকে করবে, বাইরে থেকে গিয়ে তাদেরকে তাদের স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে আহ, যেই কি বলা যায়, রোড ব্লকগুলা তৈরি করা, এটাতে সারা বিশ্ব থেকে মেধাবী বিজ্ঞানীরা, শিক্ষাবিদরা তারা আমেরিকাতে আসতো এবং আমেরিকার ইকোনমিতে কন্ট্রিবিউট করতো এবং সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানে তাদের আধিপত্যটা এই কারণে কিন্তু প্রতিষ্ঠিত হতো। কিন্তু আমেরিকার যেই ইমিগ্রেশন পলিসিটা হয়ে গিয়েছে এবং আমেরিকা ফার্স্ট যেই ডোনাল্ড ট্রাম্পের কথিত পলিসি, যেটার মধ্যে অনেক রেস বেইট আছে, হোয়াইট সুপ্রিমেসির হিডেন সাটেল আপনার আবেদন রয়েছে। এই কারণে আমেরিকাতে কিন্তু সেই আগের মতো সারা বিশ্ব থেকে মেধার আকর্ষণটা কিন্তু অনেকটা ব্যাহত হবে এবং এই কারণ ইটসেলফ উইল হার্ট আমেরিকা। ব্রিক্স বলেন কিংবা অন্য যে কোনো বলয় বলেন, ব্রিক্স কিন্তু যে আবেদন তৈরি করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু মোটা দাগে কিন্তু তারা ফেল করেছে, সেই আবেদন কিন্তু তৈরি করতে পারেনি। কারণ ব্রিক্সের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমতের কারণে। কিন্তু তারপরও আমেরিকার আধিপত্যটা কিন্তু নষ্ট হচ্ছে বিশ্বে, কারণ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমেরিকা, স্পেশালি চায়না কিংবা অন্য অনেক দেশের সাথে পেরে উঠতে পারছে না এবং তার ইন্টারনাল ইমিগ্রেশন পলিসি এবং অন্য পলিসির কারণে এটা আরো ভবিষ্যতে ব্যাহত হবে বলেই অনেকে আশঙ্কা করছেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে আমেরিকাকে সারা বিশ্বের লোকজন ডেফিনেটলি বিভিন্ন দেশে আমেরিকার অন্যায় যুদ্ধ রয়েছে, ইরাক এবং আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় আমেরিকা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই 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 মোটা কয়েকটা ঘটনা বাদ দিলে সারা বিশ্বে আমেরিকাকে কিন্তু একটা মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অপারেট করতে দেখা গিয়েছে। সেই মোরাল হাই গ্রাউন্ডটা কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন। ইভেন ডোমেস্টিক পলিসি, যেটা আমেরিকা ফার্স্ট, আমেরিকান অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা, সেই জায়গা থেকেও কিন্তু পলিসি শিফট আমরা দেখছি। এটা আমেরিকা ফার্স্ট না হয়ে অনেকটা ইসরায়েল ফার্স্ট হয়ে গিয়েছে। আমেরিকার অর্থনৈতিক বিভিন্ন রকম ক্রাইসিস থাকার পরও একটা যুদ্ধ, যে যুদ্ধে আমেরিকার কোনো স্বার্থ নেই, ইরানে যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলার ইসরায়েলি প্রচেষ্টা ছিল দীর্ঘ ৩৩ বছরের। কোনো সরকার প্রধান সেই চেষ্টার ফাঁদে পা দেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধে জড়িয়ে পড়লেন এবং এর মাধ্যমে অর্থনীতিকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন। সো এই যে মোরাল হাই গ্রাউন্ডটা যেটা আমেরিকার ছিল পৃথিবীর বুকে, যেটার কথা আমরা বারবার বলছি, সফট পাওয়ারের মাধ্যমে
ইউএসএইড, ইউএস পিস কোর এবং অন্যান্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমেরিকা এই সফট পাওয়ার গুলাকে নার্চার করত, সেই পুরা আমেরিকান এই সফট পাওয়ার অ্যাসার্ট করার যে প্রোগ্রামগুলা, এটা পুরা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের একেবারে হকিশ পলিসি, তিনি প্রথমে চেষ্টা করলেন যে টেরিফের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের সাথে চুক্তি করবেন, এবং তিনি কিন্তু কিছুটা সাকসেসফুলও হয়ে গিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এই রিসিপ্রোকাল টেরিফটাকে কিন্তু স্ট্রাইক ডাউন করে দিয়েছে। সো এটা একটা ফেইল্ড প্রজেক্ট। তারপরে এখন তিনি অলমোস্ট জোর করে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করার একটা চেষ্টা করছেন। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, এই নিজের আত্মঘাতী, আমেরিকার আত্মঘাতী পলিসিগুলোর কারণে আমরা আজকে যেটা দেখছি, মানে খুব ইন্টারেস্টিং স্টেটমেন্ট আমরা যদি দেখি যে চায়না এবং রাশিয়া যে এই জয়েন্ট স্টেটমেন্ট আজকে ইস্যু করেছে, মানে দে আর টকিং অ্যাবাউট লিবারালাইজেশন, মাল্টি ডাইমেনশনাল অপরচুনিটি। তারা মানে মানে গণতান্ত্রিক পরিবেশের কথা বলছেন। তারা বলছেন যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে অন্য অন্য দেশের উপরে। তারা বলছেন যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কথা। এই কথাগুলো তো আমেরিকা এতদিন বলে আসছিল। আজকে মানে রাশিয়া, আপনি চিন্তা করেন, যারা ইউক্রেন দখল করে নিয়েছে, চায়না যারা তাইওয়ানের উপরে একটা সার্বভৌমত্বের হুমকির খড়গ ঝুলিয়ে রেখেছে, তারা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কথা বলছে। তারা যুক্তরাষ্ট্রের অনৈতিক ব্যবহার, তারা যুক্তরাষ্ট্রের নাম নেয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের অগণতান্ত্রিক ব্যবহারের সমালোচনা করে জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছে। মানে এর চেয়ে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির উপরে বড় দুঃসময় বলা যেতে পারে, এক ধরনের দুঃসময় বলা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে যাই। সেটা হলো যে একটা সময় ছিল, এখনো আছে নিঃসন্দেহে, সেটা হলো আমেরিকা চাইলে যে কোনো দেশের উপরেই যে কোনো এক ধরনের প্রভাব বিস্তার করতে পারে। কোনো একটা দেশের রেজিম চেঞ্জ করতে চাইলে করে ফেলতো, কোনো একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতে চাইলে রাতের অন্ধকারে সেটি তুলে নিয়ে আসতো। কোন একটা দেশে যদি একটা বোমা হামলা সব শীর্ষ নেতাকে মেরে ফেলতে চায়, সেটিও করা যেত। একটু একটু করে সময় বদলেছে বলে অনেকে মনে করছেন। এখন চায়না, রাশিয়া এবং তাদের মিত্রদের যে জোটটা, এখন কি আপনার কাছে মনে হচ্ছে সামনের দিনগুলোতে, অর্থাৎ আমি বলছি না যে আগামী 6 মাস 3 মাসের মধ্যে, 3 বছর 5 বছর পর আমেরিকা চাইলে আর কিছু করতে পারবে না, বিপক্ষে চায়না রাশিয়া দাঁড়িয়ে যাবে, এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখছেন? আমি মনে করি না, অ্যাটলিস্ট আমাদের লাইফ টাইমে না। কিন্তু যে ব্যাপারটা বারবার দুজনেই বলেছেন, নকিব এবং আমার আরেক ভাই, সফট পাওয়ার, সবচেয়ে বড় ক্ষতি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প করেছে এই সফট পাওয়ারটাকে সে একটু দুর্বল করে দিয়েছে। এবং সফট পাওয়ারের মাধ্যমে আমেরিকা হার্ড পাওয়ার হচ্ছে আরো বেশি কন্ট্রোল করে দুনিয়াকে। আমি যখন আসি 40 বছর আগে আমেরিকায় ছিল আসার জায়গা, চিন্তা ভাবনা, পড়াশোনা ইত্যাদি। এখন যে পদক্ষেপগুলো এই ডোনাল্ড ট্রাম্প নিচ্ছে, এবং সব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আপনিও বলেছেন যে 3000 যে তারা ক্যারিয়ার ডিপ্লোমেট, যারা লং টার্ম ফরেন মিনিস্ট্রিতে কাজ করতো, মানে স্টেট ডিপার্টমেন্টে, ওরা আস্তে আস্তে চাকরি ছেড়ে দিচ্ছে, কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চিন্তাধারার সাথে তাদের মিলছে না। এই যে তাদেরকে রিপ্লেস কারা করছে, তারা করছে পলিটিক্যাল অপারেটিভ। এই যে ডেভিড মিলার বলে একটা ছিল, যেটা এই ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন পলিসিকে পুরোপুরি দেখছে, সে একটার পর একটা আইডিয়া ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্পটা খাচ্ছে। এই যে নকিব যে কথাটা বললো একটু আগে, যে অ্যাবাউট এই যে গ্রিন কার্ড নিয়ে যে ইয়াটা নিয়েছে, লেটেস্ট পদক্ষেপটা, এটা তো আমেরিকাকে আলটিমেটলি লং টার্ম এটাকে ইম্প্যাক্ট করবে। আমেরিকা দাঁড়িয়েছে ফরেন ইন্টেলিজেন্সের উপরে, ইন্টেলিজেন্সিয়াল মিনস ফরেন হিউম্যান ক্যাপিটালের উপরে। আমেরিকান ইকোনমি আপনি নাম করুন, আপনি হাইটেক বলুন, হাই ভ্যালু এডেড, আপনি শিক্ষায় বলুন, প্রত্যেকটা জায়গায় যে ইমিগ্রেন্ট এসে যে আমেরিকাকে যতটা সার্ভিস দিচ্ছে, এটা আমেরিকার লোকজন নিজ থেকে করতে পারছেন। হ্যাঁ, সেই জায়গায় আসলে আমেরিকার ফার্স্ট মাগা মুভমেন্ট শুরু হয়েছে, যারা দেখতে পারলো যে দুনিয়ার সব জায়গা থেকে লোকজন এসে আমেরিকাতে দখল করে নিচ্ছে। কিন্তু এরা আমেরিকা দখল করে নিচ্ছে, তারা সেইভাবে চিন্তা করে না যে তারা তো আমেরিকার পার্ট। তারা এটা চিন্তা করে না যে তাদের ফোরফাদাররা যারা মাগা মুভমেন্টের, তারাও কিন্তু অন্য দেশ থেকে এসে আমেরিকা দখল করে নিয়েছে, রেড ইন্ডিয়ানকে মেরেছে, তাদেরকে কুক্ষিগত করেছে। এই চিন্তাধারার মধ্যে
এই যে উস্কে দেওয়া যে মুভমেন্টটা যেভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছে সেটা আসলে বন্ধ হওয়া দরকার। আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, আমার জীবনের প্রথম লেখা ইমিগ্রেশনের উপরে। হুম হুম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইমিগ্রেন্ট বলে যে আমরা ইমিগ্রেন্টটা ভালো লোকটা চলে আসছে বিভিন্ন দেশ থেকে ইনক্লুডিং বাংলাদেশ, কিন্তু এটার একটা রিভার্স ইম্প্যাক্টও আছে। আমরা শুধু এসে আমেরিকা যে উন্নত করছি তা না, আমরা দূর থেকে আমাদের দেশকেও শুধু অর্থ পাঠিয়ে না, যে আমাদের চিন্তাধারা এগুলো শেয়ার করে আমাদের দেশকে আরো উন্নত করার চেষ্টা করছে, বা সেই সুযোগটা আমাদেরকে আগে দেওয়া হয়নি, আমাদের যদি দেওয়া হয় তাহলে এটা হবে। এটা আপনি ইন্ডিয়ার বেলায় দেখেন, ইন্ডিয়ার লোকজন আমেরিকা এসে ইন্ডিয়ার অনেক উপকার করছে। চায়নার কথা বলেন, চায়নার টেকনোলজি এগুলো, এই যে চাইনিজ স্কলাররা আমেরিকা বসেও চায়নার উপকার করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমেরিকা এবং চায়না পলিসি বা ফিলোসফি দুইটা। চায়না ব্যবসা করে দুনিয়া জয় করতে চায়, আর আমেরিকা হার্ড পাওয়ার দিয়ে দুনিয়া জয় করতে চায়। অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্পের বেলায় আমরা যেটা দেখলাম। আপনারা যদি আরো পরে যান, আমেরিকার বিভিন্ন দেশে 800 ওদের আছে, এই মিলিটারি সেন্টার আছে। তো এই জিনিসটা আমেরিকাকে বুঝতে হবে যে সামরিক পদক্ষেপ বা হার্ড পাওয়ার দিয়ে, মিলিটারি পাওয়ার দিয়ে দুনিয়াকে ওরা করতে পারবে না, জয় করতে পারবে না। যে কথাটা আমার ভাই বললেন, খালেকুজ্জামান, জি, প্রফেসর যে ডক্টর ভালোবাসা খালেকুজ্জামান। দিয়ে দুনিয়াকে যে জয় করার, সে ভালোবাসার জিনিসটাকে আমাদের আনতে হবে। আমরা কিন্তু এভাবে হিস্ট্রি যারা পড়েন, এই যে হার্ড পাওয়ার দিয়ে কেউ দুনিয়াতে কখনো টিকতে পারেনি। আমরা অনেক সভ্যতা ধ্বংস হয়ে যেতে দেখেছি, এবং এটার একটা সবচেয়ে কদর্য রূপ দেখলাম আমেরিকান হিস্ট্রিতে ডোনাল্ড ট্রাম্পের সময়। সে এবং দেখেন ইরানের সাথে ওদের মানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে, এর মধ্যে আমেরিকা বোম মেরে ফেলেছে। তো কাকে বিশ্বাস করবেন? এগুলো যদি হয় তাহলে অবিশ্বাসের কাছ থেকে আমরা তো আরো জি, দ্রুত ডক্টর কবির হাসান, আরো একটা প্রশ্ন আপনার কাছে সংঘর্ষের দিকে করি, আগাচ্ছি। সেটি হলো যে এটি কি আর তো হয়তো 2.5 বছর আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেহেতু তার আরেকবার নির্বাচন করার সুযোগ নেই, মানে আমেরিকার যে শক্তি নিয়ে আমরা কথা বলছি এটি তো আলোচনায় আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কারণে। যদি এই প্রশাসনটা পরিবর্তন হয়ে যায় তাহলে কি আমেরিকা আবার সফট পাওয়ারে আগের যুগে ফিরবে কিনা আপনার কাছে কি মনে হয়, নাকি যে হার্ড পাওয়ারের চর্চা শুরু হয়েছে এখান থেকে ব্যাক করার কোনো উপায় নেই? খালেকুজ্জামান, সরি আমি আপনার নামটা বারবার ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, না, এটা আমার মনে হয় এটা একটা ব্লিপ, এটা আমেরিকান হিস্ট্রিতে। এটা থেকে ওরা ফিরে যেতে হবে তাদের কম্বিনেশন অফ হার্ড পাওয়ার, সফট পাওয়ার। যেভাবে আমেরিকা ইউনিপোলার ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, সেটা আসতেই হবে। তা না হলে আমেরিকার যে ক্ষয় এবং পতন হচ্ছে এটা ত্বরান্বিত হবে, এবং খুব দ্রুত সেখানে চায়না উপরে উঠে আসবে। সেটা হলো আমার অ্যানালাইসিস বা আমার প্রেডিকশন। চায়নাতে যদি আপনি দেখেন, চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি, কিন্তু চায়নার মধ্যে যাদের যে ইনকাম ইনকোয়ালিটি গত 30 বছরে যতটা কমিয়ে এনেছে, সেইভাবে আমেরিকার মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি বেড়েছে। এই খুব কেন হচ্ছে সাদাদের অন্যদের বিরুদ্ধে, ইমিগ্রেন্টদের বিরুদ্ধে? কারণ সাদারা তাদের নিজের দেশে নিজেরা মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার অনেক অ্যানালাইসিস, তার কিছুটা দোষ তাদেরও আছে, কিন্তু এট দ্য সেম টাইম সে মার্জিনালাইজেশন হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটির কারণে। সাদারা আরো দরিদ্র হচ্ছে, ইমিগ্রেন্টরা এসে তাদের ঘরবাড়ি দখল করে নিচ্ছে। এই ব্যাপার ওরা সহ্য করতে পারছে না, এবং এইটাকে দূর করার জন্য যে ইকোনমিক পলিসি দরকার ডোমেস্টিক্যালি, সেই পলিসি গুলো কিন্তু নিতে হবে সামনের গভর্নমেন্ট গুলোকে। আমি জাস্ট আরেকটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি। রিসেন্টলি আমি একটা অ্যানালাইসিস করলাম, ডোনাল্ড ট্রাম্প এসে যে আপনি জানেন যে ওদের আইআরএস সাথে একটা হয়েছে, চুক্তি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের কাউকে কখনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, তার ট্যাক্স দেখতে পারবেন। 2 নাম্বার, তার ছেলেমেয়েরা যে সমস্ত ব্যবসাপাতি করছে, এই ব্যবসাপাতি তারা ডোনাল্ড ট্রাম্পের পলিসির কারণে কিন্তু বেনিফিটেড হচ্ছে, ওদেরকে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। এবং ইম্পর্টেন্টলি থার্ড থিং, যে ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রেসিডেন্টের চেয়ারে বসে ইনভেস্ট করে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা আমেরিকান হিস্ট্রিতে সাধারণত প্রেসিডেন্ট এগুলো করতো না। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প দেখছে তার নিজের এবং তার নিজের কোহর্টের সুখ সুবিধা রাদার দেন বিগার আমেরিকান মানে জনগণ। কিন্তু আমার কাছে অবাক লাগছে এই ব্যাটারা এত বুদ্ধু, এখন ওরা বুঝতে পারছে না যে ডোনাল্ড ট্রাম্প যাই কিছু করছে তার নিজের মঙ্গলের জন্য, তার নিজের কিছু লোকের মঙ্গলের জন্য, নট আমেরিকান জনগণের জন্য। যদিও সে বলে আমেরিকা ফার্স্ট,
আর আপনি তো জানেন যে 10টা কথা বললে সে 9টা মিথ্যা বলে। কিন্তু আমার কাছে এইটাও লাগছে, আমি এতদিন আছি যে আমেরিকান যে মাগা 25% পিপল এখনো তার কথা ব্যাদ বাক্যে বিশ্বাস করে যাচ্ছে। যত তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প যায় ক্ষমতা থেকে, তত তাড়াতাড়ি আমেরিকার জন্য মঙ্গল, রিপাবলিকান পার্টির জন্য মঙ্গল এবং সারা দুনিয়ার জন্য মঙ্গল। আমি সেটা বিশ্বাস করি। ওকে, আমরা একটু প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান আপনার কাছে শুনি। সেটি হলো যে আমরা তো আমেরিকান পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছিলাম, তা আমরা দেখছিলাম যে আমেরিকার বন্ধু যারা, আমেরিকা যাদেরকে ছোট ভাই মনে করে, আমরা যদি ন্যাটোভুক্ত দেশগুলোর কথা বলি, তাইওয়ানের কথা বলি, এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে বলছে তোমাদের নিরাপত্তার দায়িত্ব তোমরা তুলে নাও। একটা এক্সেপশন আছে, সেটা হলো ইসরায়েল, যাদের ক্ষেত্রে আমেরিকা শুধুমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, আগে সাধারণত আমেরিকা $3.8 বিলিয়ন করে তাদেরকে বছরে দিত, কিন্তু 2023 সালের পর সেটি $21.7 বিলিয়ন পৌঁছেছে, অর্থাৎ এই 3 বছরেই, 3 বছর পুরো শেষ হয়নি। বরাদ্দ, অর্থনৈতিক বরাদ্দ বেড়েছে, তাদের জন্য দুটো যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার বিষয় আছে, প্যালেস্তাইন, ইরান, সেই বিষয়গুলো আমি বলছি। তো ইসরায়েলের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা কেন, কিংবা এটি আসলে কতদিন ধরে চলতে পারে বলে আপনার কাছে মনে হয়? জি, ধন্যবাদ। ইসরায়েলের সাথে যে ব্যতিক্রম আমেরিকান ফরেন পলিসিতে, এটা আমরা সবাই জানি, এবং সেখানে কেন, এটা আমি 1 মিনিট পরে আসছি। ওকে, আমি তার আগে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতিমালা, ওরা যে খুব বেশি মানে ভালো নীতিমালা, এমনকি ট্রাম্পের আগেও ছিল এমনটা আমি মনে করি না। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অলওয়েজ মানে ভুলে ভরা আমার দৃষ্টিতে। কারণ পৃথিবীতে যতগুলি মুক্তিকামী জনগণের আকাঙ্ক্ষা বা মুক্তিযুদ্ধ হয়েছে, সে ম্যাক্সিমাম জায়গাতেই যুক্তরাষ্ট্র কিন্তু বিরোধিতা করেছে, ইনক্লুডিং ইন বাংলাদেশ, আমরা জানি। এবং এটা আফ্রিকায় বলেন, ল্যাটিন আমেরিকায় বলেন, এশিয়াতে বলেন, যুক্তরাষ্ট্র কখনো রাইট সাইডে ছিল না ফরেন পলিসিতে ম্যাক্সিমাম সময়ে, ভিয়েতনাম থেকে শুরু করে। সুতরাং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির ব্যাপারে তারা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল দিকে থাকে এবং শোষকদের দলে থাকে, এটা আমরা এবারও তো দেখলাম। এবার যে এই যে ইসরায়েলের সাথে যে যুক্তরাষ্ট্র গাঁটছড়া বাঁধলো, এর থেকে অন্যায় যুদ্ধ পৃথিবীতে কয়টা হয়েছে? কিন্তু এই অন্যায়ের পক্ষে তো যুক্তরাষ্ট্র আবারও দাঁড়ালো, অতীতেও দাঁড়িয়েছে অনেকবার, আমি যেটা বললাম, ইনক্লুডিং ইন বাংলাদেশ, যেটা আমি বললাম। তো এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে এতটা কেন? এটা অনেকগুলো কারণের মধ্যে আমরা তো সবাই জানি যে ইসরায়েলের যে জুইশ লবি, সেটা অনেক শক্তিশালী আমেরিকাতে। এটা লবি তো আপনি ইচ্ছা করলে কি লবি করতে পারবেন না। আপনার এর জন্য বুদ্ধি দরকার, জ্ঞান দরকার, তারপর মিডিয়া আপনার দখলে থাকা দরকার, ইকোনমিক্যাল যত অ্যাক্টিভিটিস আপনার পক্ষে থাকা দরকার। একটা সহজ উদাহরণ দেই, যুক্তরাষ্ট্রের জুইশ পপুলেশন হচ্ছে লেস দেন 2%। হ্যাঁ, মুসলিম পপুলেশন বা মানে 1%-এর একটু বেশি। লেস দেন 2% নিয়ে জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করতে গিয়ে যুক্তরাষ্ট্রে কিন্তু 10 জন সিনেটর সরাসরি জুইশ রয়েছে। তারপরে হচ্ছে আপনার 30+ কংগ্রেসম্যান রয়েছে। সেটাও তো আপনার 2% বা 1.5%-এর অনেক বেশি। এটা গেল পলিটিক্যাল সরাসরি পাওয়ার। 2 নম্বর হচ্ছে তাদের যে আইপ্যাক কত শক্তিশালী। 3 নম্বর হলো তাদের যে মিডিয়া হাউসগুলো, এটা জুইশদের দখলে প্রায় সবগুলি। ওরা কি জোর করে দখল করেছে? সেটা আমি মনে করি না। ওরা ওদের যোগ্যতা, সক্ষমতা, জ্ঞান, বুদ্ধি দিয়েই করেছে। তারপরে হচ্ছে তাদের যে মনে করুন যে তাহলে পলিটিক্যাল পাওয়ার জুইশদের, ইকোনমিক পাওয়ার, মিডিয়া পাওয়ার, লবিং পাওয়ার, 4টার যৌথ কারণে হচ্ছে সবসময় যুক্তরাষ্ট্রের নীতিমালা মানে ইসরায়েল ঘেঁষা সারা জীবনেই ছিল। এইবার এসে গত 2-3 বছর যাবৎ অনেকটা নগ্ন ভাবে, অনেকটা অন্যায় ভাবে যে গাজার যে এই যে ম্যাসাকারটা তারা করছে, এই যে জেনোসাইড, সেটার পক্ষে যে যুক্তরাষ্ট্র এইভাবে দাঁড়িয়ে গেল, সারা পৃথিবী নিন্দা জানানোর পরেও, এমনকি ইনক্লুডিং ইউএন সিকিউরিটি কাউন্সিলে পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কত রেজলিউশন হয়েছে গত 60-70 বছরে, সবগুলোতেই দেখা যায় যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে তাদের পাশে ছিল। তা আমি যেটা বলতে চাচ্ছি, বিগার পিকচারটা, যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির দিক থেকে আমার দৃষ্টিতে অন্তত খুব সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে খুব বেশি সময় ছিল এরকম না। মিডল ইস্টে দেখুন যতগুলো রাজা বাদশাহ আছে, তাদের পক্ষে যুক্তরাষ্ট্র। সেখানে যখন কোনো মুক্তিকামী আন্দোলন হয়, সেখানে তারা থাকে না। তাহলে ইরানের এই যে ইসরায়েলের পক্ষে যে এতটা যুক্তরাষ্ট্র রয়েছে, এটাই তো বোঝা যায় যে তাদের ফরেন পলিসি কত রটেন, কতটা হচ্ছে আপনার দুর্গন্ধময় আমার দৃষ্টিতে। এই যে ইরানের বিরুদ্ধে যে অন্যায় যুদ্ধটা তারা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সেটা তাদের কোনো প্রয়োজন ছিল?
তাদের কি ইরান কি তাদের জন্য সরাসরি থ্রেট? সেটা তো আমরা কেউ মনে করি না যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য থ্রেট ছিল। যুক্তরাষ্ট্রে আসলে ইসরায়েলের জন্য আসলে ইরান তেমন কোনো থ্রেট ছিল না, আনলেস এন্ড আনটিল ইসরায়েল অন্যায়ভাবে ইরানে বিভিন্ন ধরনের অপারেশন চালায়। তাদের যেটা করলো গত বছর জুন মাসে, তাদের সবচেয়ে বড় নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরে ফেললো, তাদের যে আইআরজিসির সবচেয়ে বড় লিডারদেরকে তারা মেরে ফেললো। এই কাজগুলো তো ইসরায়েল অহরহ করে যাচ্ছে। তবে ইসরায়েলের যে পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র, এটা শুধু ভুল না, এটা অনেক ক্ষেত্রে আমার দৃষ্টিতে হচ্ছে আপনার যদি সফট করেও বলি, এটা নিন্দার যোগ্য। সুতরাং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে ইসরায়েল অলওয়েজ একটা এক্সেপশন। ইসরায়েল অনেকটা এমন যে এটা অনেকটা 51st স্টেট হলেও ধরে নিতাম যে স্টেট গুলোর উপরে ফেডারেল গভর্নমেন্টের কন্ট্রোল অনেক বেশি। এবং কিন্তু দায়িত্ব আমরা অনেক আছে, ক্ষেত্রে দায়িত্ব দেখলাম, থাকতো বিশেষ তখন। করে গাজাতে যখন আক্রমণ করে, ইরানে যখন আক্রমণ করে, এমনকি লেবাননে যখন আক্রমণ করে, তখন মনে হয় যে ইসরায়েল কলস দ্য শটস এবং যুক্তরাষ্ট্র এটাকে ফলো করতে বাধ্য হয়, তাই না? তখন অনেক সময় বোঝা যায় না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চালায় নাকি ইসরায়েল যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি চালায়। সেই ক্ষেত্রে ওরা যদি এইভাবে চলতে থাকে, তাহলে যেটা হবে, তারা বন্ধুহীন হয়ে যাবে দুনিয়াতে। যুক্তরাষ্ট্রের কথা বলছি, অলরেডি হয়ে গিয়েছে। যে নেটোভুক্ত ইউরোপিয়ান যে সভ্য দেশগুলো, তারা পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতিমালাগুলোর সমর্থন করে না। হ্যাঁ, তো সেইভাবে যদি তারা যে কারণেই হোক, পলিটিক্যাল কারণে, লবিং এর কারণে, ইকোনমিক টাইজ, অথবা এই যেটা আমি বললাম যে তাদের বিজ্ঞান প্রযুক্তিতে ইসরায়েল অনেক এগিয়ে আছে, এসব কারণে, কিন্তু এটা কোনো ভালো প্যাথ যুক্তরাষ্ট্র ফলো করছে না ফরেন পলিসির ব্যাপারে, সেটা আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে শুনি। সেটি হলো যে নতুন করে একটা ইস্যু, পুরনো ইস্যু কিন্তু নতুন করে সামনে চলে আসছে, আব্রাহাম অ্যাকর্ড। এটি আমেরিকার ফরেন পলিসিতে নতুন কোনো সংকট তৈরি করবে কিনা? এটা তো নতুন কোনো বিষয় না। আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন, তিনি 2018 সালের দিকে এই আব্রাহাম অ্যাকর্ডটা তিনি এবং তার যে জামাই জেরার্ড কুশনার, তাদের ব্রেন চাইল্ড, এবং এটার মূল উদ্দেশ্য ছিল যে ইসরায়েলের যে গণহত্যা এবং তাদের যেই অ্যাপেটাইট, তাদের যেই পলিসি, এটাকে নর্মালাইজ করা, এবং এটার অংশ হিসেবেই আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে ইসরায়েলের নর্মালাইজেশন প্রক্রিয়ার অংশ হিসাবেই আব্রাহাম অ্যাকর্ডটা করা। সো আমি সেখানে যাওয়ার আগে আমি একটু খালেকুজ্জামান ভাই যেটা বলছেন ওনার কথার সাথে আমি ফুললি এগ্রি করে আমি কয়েকটা কি জিনিস একটু অ্যাড করি। যে আপনারা যদি দেখেন যে এক্সাম্পল হিসাবে যে ইসরায়েলের লবি কতটা শক্তিশালী, তারা একজন প্রভাবশালী রিপাবলিকান যিনি টেনেসির 8 ডিস্ট্রিক্টের থেকে বারবার নির্বাচিত হন, এবং তিনি একজন ট্রু লিবার্টেরিয়ান এবং আমেরিকা ফার্স্ট রিপাবলিকান হিসাবেই পরিচিত, এবং তিনি ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন। তাকে হারানোর জন্য, থমাস মেসির কথা বলছি আমি, তাকে প্রাইমারিতে হারানোর জন্য, মানে আমেরিকার কংগ্রেসের প্রাইমারির ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়বহুল একটা নির্বাচন হয়েছে কেন্টাকির একটা রুরাল জায়গাতে। আপনি চিন্তা করেন, এর আগে আমরা যদি দেখি যে স্কোয়াড মেম্বারদেরকে যারা ইসরায়েলের সমালোচনা করে, তাদেরকে হারানোর জন্য, কোরি বুশকে হারানোর জন্য, তারপরে সামার লিকে হারানোর জন্য, নিউ ইয়র্কে আপনাদের কাছাকাছি জামাল বোম্যানকে হারানোর জন্য, মানে দে মুভড হেভেন এন্ড আর্থ। ওকে, এবং এটি একটা বড় কারণ হতে পারে যে তাদের বিরোধিতা করলে আপনার নির্বাচনী ক্যারিয়ার শেষ। মানে থমাস মেসি 2012 সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন, 26 এসে 100% ফুল প্রুফ না, তাদের সমালোচনা করে অনেকে এখনো টিকে আছেন। জোরান মামদানি, রাশিদা তালিবের বিরুদ্ধে তারা প্রচুর খরচ করেছে, কিন্তু দে কুডন্ট মেক ইট। তারা এছাড়াও আরো কিছু, এবং মানে ইন্টারেস্টিং হলো যে এই আক্রমণের শিকার ইহুদি ধর্মাবলম্বী কংগ্রেসম্যান, সেনেটররাও হচ্ছেন। তারা আপনাদের মনে আছে লেভিন, কংগ্রেসম্যান লেভিন, যিনি ইহুদি ধর্মাবলম্বী, তিনি গাজার যুদ্ধের সমালোচনা করেছিলেন, ইসরায়েলের সমালোচনা করেছিলেন, তিনি ইলিনয়ের, তাকে আনসিট করা হয়েছে।
এর বাইরে এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে মানে ইন্টারেস্টিং, মানে একটা জায়গায় আমি খালিকুজ্জামান ভাইয়ের সাথে দ্বিমত করব যে এখনো পর্যন্ত সেনেট এবং কংগ্রেসে যতজন আহ, ইহুদি ধর্মাবলম্বী সেনেটর এবং কংগ্রেসম্যান আছেন, তাদের মধ্যেও কিন্তু অনেকে সরাসরি ইসরায়েল পলিসির বিরোধিতা করছেন। আমরা যদি জর্জিয়ার জন আসফের কথা ধরি, তারপরে আমরা সিনেটর বার্নি স্যান্ডার্সের কথা ধরি, এই দুইজন কিন্তু দে আর দ্য মেইন ফেস অফ মানে এন্টাই ইসরায়েল ভয়েস ইন সেনেট। এবং আমরা কিন্তু দেখছি যে একটা শিফট কিন্তু হচ্ছে পাবলিক ওপিনিয়নের মধ্যে। আমরা কিছুদিন আগে একটা সার্ভে দেখেছি, সেখানে 72% ডেমোক্রেটিক ভোটাররা মনে করেন যে আমেরিকার ইসরায়েল পলিসি ইজ আনফেয়ার, এবং এই সংখ্যাটা রিপাবলিকান পার্টির মধ্যেও বাড়ছে, যদিও মেজরিটি না, প্রায় 30%। আমরা দেখছি যে রিপাবলিকান কনজারভেটিভ আমেরিকানদের মধ্যে টাকার কার্লসন থেকে শুরু করে ক্যান্ডেস ওয়েন, ইভেন মার্জেরি টেইলর গ্রিন, যাকে আমরা একজন বিগেট হিসেবে জানতাম, তিনি এই আমেরিকা ফার্স্ট কে এমব্রেস করেছেন এবং ইসরায়েলের যেই অন্যায় যুদ্ধ এটা সমালোচনা করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি ইভেন রিজাইন পর্যন্ত করেছেন। সো আমরা কিন্তু একটা সিসমিক শিফট দেখছি আমেরিকার জনমতে, এবং এটার রিফ্লেকশন আমরা দেখেছি কলেজ এবং ইউনিভার্সিটি গুলাতে। এবং এর কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো অ্যাগ্রেসিভলি এই ফরেন পলিসি গুলা পুশ করছেন, যেটা আমরা ওকে, দেখছি যে এই কলেজ ইউনিভার্সিটি গুলার ফান্ডিং ক্যান্সেল করে দিয়ে এদের উপরে একটা জোর জবরদস্তি করে আহ, ইসরায়েলের ব্যাপারে কোনো নেগেটিভ কিছু ধারণা বলা যাচ্ছে কিংবা না। কোনো নেগেটিভ প্রোপাগান্ডা, কোনো নেগেটিভ ক্যাম্পেইন করা যাবে না, এই ধরনের বিভিন্ন রকম শর্ত কিন্তু আরোপ হচ্ছে, কিন্তু জি। এইগুলা করে কিন্তু থামানো যাচ্ছে না। এবং এটারই আরেকটা বুলিং মেথড হলো আব্রাহাম অ্যাকর্ড, যে ইউএই এবং সৌদি আরবকে বাধ্য করা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো রাখা। এবং গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে মোটামুটি কিন্তু আব্রাহাম অ্যাকর্ড ওয়াজ ডেড অন দ্য ওয়াটার, কিন্তু এটাকে আবার রিভাইভ করা হচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে স্পেশালি কুয়েত এবং সৌদি আরবিয়া কিন্তু কিছুটা দে দে হ্যাভ সাম ডিপার্চার ফ্রম আব্রাহাম অ্যাকর্ড, কিন্তু ইউএই এটাকে স্টিল ফুললি এমব্রেস করছেন। এবং আমরা দেখছি যে দেয়ার ইজ সাম রিফট ডেভেলপিং বিটুইন ইউএই অ্যান্ড সৌদি আরবিয়া, এবং এটার অনেকগুলা কারণ আছে। কারণগুলা আমরা আলোচনার মধ্যে জি। দেখেছি, এবং এটা কভার হয়েছে। জাস্ট ব্রিফলি আমরা বলি যে একটা বড় রকম আহ, উম, মানে সামরিক নির্ভরতা তৈরি করেছিল যুক্তরাষ্ট্র আহ, মধ্যপ্রাচ্যে, যেই জায়গাগুলোতে তাদের আহ, যেই বিভিন্ন রকম সামরিক ঘাঁটি তারা রেখেছিল। এবং এটার মূল কারণ, এবং এই ঘাঁটিগুলোর খরচ কিন্তু সেই ইউএই, সৌদি আরব, কাতার, কুয়েত কিন্তু দিত। এবং এটার মূল এসেন্সটা ছিল যে তাদের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। কিন্তু আমরা ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে দেখলাম যে শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তার বাইরে অন্য দেশগুলোর নিরাপত্তা কিন্তু প্রায়োরিটি না। সো এ লট অফ দেম লার্নড এ হার্ড লেসন, যে আমেরিকার উপরে ভবিষ্যতে তারা নির্ভর করতে পারবে কিনা, কারণ আমেরিকার বেসগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখছি যে এখনো পর্যন্ত আমেরিকান সোলজাররা রেসিডেন্সিয়াল হোটেলে আছেন, তারা কিন্তু তাদের সমস্ত যে সামরিক ঘাঁটি সবগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং নিরাপত্তাটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকামস এ প্রায়োরিটি, কে কোন প্রায়োরিটির মধ্যে পড়ে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলা ইউএই, সৌদি আরেবিয়া উইল নেভার বি এ বিগার প্রায়োরিটি কম্পেয়ার টু ইসরায়েল। এই হার্ড ট্রুথটা কিন্তু অ্যাটলিস্ট সৌদি আরবিয়া এবং কুয়েত এটা ভারে হারে রিয়েলাইজ করছে। আরব আমিরাত এখনো পর্যন্ত ব্লাইন্ডলি আব্রাহাম অ্যাকর্ড এবং আমেরিকার পলিসির সাথে একমত, কিন্তু আমরা দেখছি যে কিছুটা ডিপার্চার কিন্তু সৌদি আরব এবং কুয়েতের হয়েছে। সো এই জিনিসটা আমাদেরকে যেটা বলে যে আব্রাহাম অ্যাকর্ড এবং অন্য যেই বিষয়গুলা ইসরায়েলের অপরাধকে নর্মালাইজ করার যে প্রক্রিয়া, সেটা পৃথিবীর অধিকাংশ জনমত কিন্তু রিজেক্ট করছে। ইউরোপিয়ান দেশগুলো আমরা যদি দেখি, স্পেনের মতো দেশ মানে ওপেনলি ডোনাল্ড ট্রাম্পের পলিসির সাথে ডিসএগ্রি করে স্টেটমেন্ট দিচ্ছে। সো পৃথিবীর জনমত কিন্তু চেঞ্জ হচ্ছে। আমেরিকা যদি ইসরায়েল পলিসিটা চেঞ্জ না করে ইন্টারনালি, ইট ইজ গোয়িং টু কস্ট আমেরিকা ডিয়ারলি। অনেক ধন্যবাদ।
আপনাদের তিনজনকে প্রফেসর ডক্টর কবির হাসান সম্মত হ্যাঁ, কিছু আমি করতে জাস্ট একটা চাইছিলেন জিনিস অ্যাড সংক্ষেপে। করতে যাচ্ছি খালেকুজ্জামান ভাই এবং নকিবের সাথে, যে আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে যেটা বলা হলো, তার আগে যে সফট পাওয়ার কথা বলা হলো আমেরিকাতে, যে আইপ্যাক যেদের মানে লবিং অর্গানাইজেশন, আপনি জানেন যে যে কোনো দেশ কোনো ইউ ক্যান বি এ লবিং বাট ইউ হ্যাভ টু রেজিস্টার এজ এ লবিং। আইপ্যাক কে এখন পর্যন্ত যে ওরা কেউ বাধ্য করতে পারে যদি ইউ বিকাম ফরেন মানে লবিং অর্গানাইজেশন, তারপর তুমি যাই করো, ইসরায়েলের জন্য ইয়ে করো বা ইয়ে করো, সেই জিনিসটা এখনো করতে পারছে না। তাতে বোঝা যাচ্ছে যে ওদের পাওয়ার কতটুকু। জাস্ট আমি একটা জিনিস একটু ড্যাড করছি, আমার এক কলিগ আছে, তো কলিগকে আমি বলি, সেও কিন্তু এই যে আমেরিকার দ্বিচারিতা সেটা লাইক করে না, সে রিপাবলিকান হয়, বলে যে কবির ডু ইউ হ্যাভ মানি, আই সেড ওয়েল গো অ্যান্ড গেট মানি। মানি বলতে সেটা বলতে যাচ্ছে যে আমেরিকাতে যে যে বিলিয়নার আপনারা দেখছেন, আপনারা হাইটেক বলতেছেন, এআই বলতেছেন, সবকিছু কিন্তু ডমিনেট করতেছে জুইশ অরিজিন লোকজন। আমি তা মনে করছি বলছি না তারা তারা ডগমেটিক রিলিজিয়াস, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, জাতি সত্তা, জুইশনেস। জুইশনেসকে ওরা অন্যভাবে দেখে। আরেকটা ব্যাপার যেটা অ্যাড হয়েছে, আমরা প্রায় বলি ধর্ম নিয়ে রাজনীতি করা বাংলাদেশে প্রায় এটা একটা স্লোগান, কিন্তু আমেরিকাতে তার সাথে সফল প্রতিফলন ধর্ম নিয়ে রাজনীতি করা। এটার কারণ হলো যে আপনারা জানেন ইসরায়েলের যে সাউদার্ন ব্যাপটিস্ট যেটা আছে একটা গ্রুপ মানে ইভাঞ্জেলিক্যাল বিশ্বাস করে এই যুদ্ধ হওয়া দরকার ছিল। এইটা বিবলিক্যাল প্রফেসি, গাজায় মারবে, এটাকে মানে সমর্থন করা ছাড়া আমাদের কিছুই নাই, কারণ এটা গডের এটা প্রেসক্রিপশন, এটা হতেই হবে, তারপরে আমাদের জিসাস খ্রাইস্ট আসবে। এই দিকটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের ধার্মিক না, কিন্তু এই জিনিসটা সে যে মাগা মুভমেন্টের যারা ইভাঞ্জেলিক্যাল ওরা এটা ইউজ করছে, একদিকে জুইশ মানি, অন্যদিকে সে ধর্মীয় মনোভাব। আরেকটা জিনিস সবার দিকে যেটা করেছে যে ইসলামী মৌলবাদ, ওরা একটা প্রজেক্ট হিসাবে মানে ইসরায়েল এবং আমেরিকান পাওয়ার ইসরায়েলি মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো একসাথে সারা দুনিয়াতে সরিয়ে দিয়েছে, যে কারণে যে ইসলাম যদি বা ইসলামী দেশগুলো যে একটা কাউন্টার ফোর্স হতে পারতো, সেই জিনিসটাকে দুর্বল করে দিয়েছে। ওআইসি এর কথা বলেন 57, একটি কথা বলেনি গাজা সম্পর্কে, তাই না? আব্রাহাম অ্যাকর্ড সম্পর্কে আমার লাস্ট কথা হলো, আব্রাহাম অ্যাকর্ডে কোথাও গাজা সম্পর্কে কিছু নেই। ওরা মনে করছে যদি আমরা আরবদের সাথে এক হয়ে যাই তাহলে গাজা মানে আমাদের মেমোরি থেকে চলে যাবে, কিন্তু গাজা যতদিন না পর্যন্ত আসে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট, হ্যাঁ আপনারা তা ভাবেন না যে হয়তো ইউএই এখন হাত মেলাইছে, কারণ ইউএই 5 মিনিটের সময় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, ওর মাদুরের মতো। সৌদি আরব জানে 10 মিনিটের সময় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু ইসরায়েল মানে গাজা সম্পর্কে ওরা যদি মানে এই জিনিসটা না আনে, বাদ দেয়, তাহলে আব্রাহাম অ্যাকর্ড লং টার্মে সাকসেসফুল হবে না। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, প্রফেসর ডক্টর কবির হাসান এবং প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের এই ঈদের আনন্দময় সময় থেকে আমাদের দর্শকদের জন্য কিছুটা সময় ভাগাভাগি করার জন্য আপনাদের তিনজনকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। একই সঙ্গে ঈদ মোবারক জানাচ্ছি আমাদের দর্শক যারা আছেন, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবার জন্য আপনাদের ঈদ অনেক অনেক আনন্দময় হোক। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।